হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের মাইনুর স্টোরি চ্যানেলে। আর আজ আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত সার্ভাইভাল থ্রিলার মুভি ইডেন। তো চলো শুরু করা যাক। গল্পটা শুরু হয় 1929 সালে। এই সময় কিছু বছর আগে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। আর বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীর সমস্ত দেশের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বিশেষ করে জার্মানি আর ইউরোপের অনেকগুলো দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যার ফলে বেশিরভাগ মানুষ হয় যুদ্ধের কারণে না হয় না খেতে পেয়ে মারা যাচ্ছিল। এই সময় এই যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য একজন জার্মানি ডাক্তার তার স্ত্রীকে নিয়ে নিজেদের দেশ ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে একটা নির্জন ফাঁকা দ্বীপে থাকতে শুরু করে। সেই ডক্টরের নাম ছিল রিটার আর ওনার স্ত্রীর নাম ছিল ডোরা। এখানে আসার পর ডক্টর রিটার আর ডোরা এই জঙ্গল থেকে গাছ কেটে আর বেশ কিছু পাথর দিয়ে নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করে। তারপর বাড়ির পাশের জমিতেই তারা সবজি চাষ করতে শুরু করে। এভাবেই তারা সেখানে নিজেদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে ফেলে। এখন আর ওনাদের এই দ্বীপে থাকার জন্য কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন ছিল না। এরপর ডক্টর রিটার নতুন জীবন শুরু করার উপায় আর পৃথিবীতে টিকে থাকার দার্শনিক চিন্তা লিখতে শুরু করেন। তার বইগুলোতে দ্বীপের একাকী জীবন কথাও বর্ণনা করেন। এরপর তার লেখা চিঠিগুলো জার্মানির বিভিন্ন নিউজ কোম্পানির কাছে পাঠাতে শুরু করেন। আর ওই দ্বীপের পাশ দিয়ে যে জাহাজগুলো চলাচল করত, সে জাহাজে থাকা লোকজনরা তার চিঠিগুলো দেশে পৌঁছে দিত। এভাবে তার চিন্তা ও গল্পগুলো সংবাদপত্রে প্রকাশ পেতে লাগলো এবং সারা বিশ্বে সেগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠল যে খুব শীঘ্রই তিনি বিশ্বব্যাপী খ্যাতি পেলেন। চারদিকে এত দুর্ভিক্ষ আর খারাপ সময়ের মধ্যে ওরা দুজন ওই দ্বীপের মধ্যে গিয়ে যেভাবে নতুন জীবন শুরু করেছিল সেটা সবারই খুব ভালো লাগে। এইভাবে আস্তে আস্তে আরো কিছু বছর কেটে গিয়ে চলে আসে 1932 সাল। আর ওনাদের এই গল্প শুনে আরো একটা জার্মান পরিবার নিজেদের বাড়িঘর আর সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়ে ওই দ্বীপে থাকার জন্য চলে যায়। এই পরিবারে মোট 3 জন সদস্য ছিল। এই লোকটার নাম হাইন্স আর এনার স্ত্রীর নাম ছিল মার্গারেট আর ওনাদের ছেলের নাম ছিল হেনরি। এই পরিবারটি ডক্টর রিটার আসার প্রায় 3 বছর পর এখানে আসে। এখন এই দ্বীপে আসার পর হাইন্স ও তার পরিবার সবার প্রথমে ডক্টর রিটার আর তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। হাইন্স ওদের বলে, আমরাও নিজেদের সবকিছু ছেড়ে দিয়ে আপনাদের মতো এই দ্বীপে থাকার জন্য চলে এসেছি। কিন্তু তাদের মুখভঙ্গি দেখে বোঝা যায় এই পরিবারটির আগমনে তারা মোটেও খুশি হয়নি। ওর অস্বস্তি টের পেয়ে হাইন্স ডক্টর রিটারকে বলল, আপনার চিঠিগুলো এখন সারা বিশ্বের মধ্যে খ্যাতি পাচ্ছে আর আমিও এর প্রতি মুগ্ধ হয়ে পৃথিবী ছেড়ে এখানে চলে এসেছি। আমি আর আমার স্ত্রী আপনাদের খুব বড় ফ্যান। এসব কথা শুনেও ডক্টর রিটার কোনো উৎসাহ দেখায় না, বরং তাকে দ্বীপটা ঘুরিয়ে দেখাতে শুরু করে আর বলে এখানে থাকা মোটেও সহজ নয়। সে জানায় যে এখানে জঙ্গল কেটে বাড়ি তৈরি করতে আর চাষের জমি তৈরি করতেই আমাদের 1 বছর সময় লেগে গিয়েছিল। আর এই দ্বীপে 2টা ছোট ঝর্ণা ছাড়া আর কোনো পানির উৎস নেই। সেখানে বৃষ্টির পানি জমা হয়, আমাদের সেখান থেকে খাবার পানি নিয়ে আসতে হয়। আর তাছাড়া বন্য প্রাণীদের থেকে পালানো খুব কঠিন। তাই আমার মনে হয় তোমরা এখানে খুব বেশি দিন থাকতে পারবে না। এইসব বলে ডক্টর রিটার নিজের পোষা একটা গাধার উপরে ওদের সমস্ত জিনিসপত্র বেঁধে পাহাড়ের উপর একটা গুহার কাছে রেখে আসে। ডক্টর রিটার বলে, এই গুহাগুলো বহু বছর আগে জলদস্যুরা বানিয়েছিল। এখন আপাতত এখানেই তোমরা থাকতে পারো। তারপর আস্তে আস্তে তোমরা নিজেদের জন্য একটা ঘর বানিয়ে নিও। আর তোমাদের গুহার পাশে একটা ছোট ঝর্ণা আছে, সেখান থেকে সবসময় বৃষ্টির পানি নিচে পড়ে, তাই এখানে তোমাদের খাবার পানিরও কোনো সমস্যা হবে না। এরপর রাত্রে আমরা দেখতে পাই ডক্টর রিটার আর তার স্ত্রী একে অপরের সঙ্গে কথা বলছে। ডক্টর রিটারের স্ত্রী নতুনদের নিয়ে ঠাট্টা করে আর বলে, আমি তো বুঝলাম না এই বোকারা কিভাবে এখানে আসলো। তারা তো আমাদের মতো জীবনযাপন করতে পারবে না। প্রায় প্রতিদিনই তারা আমাদের কাছে সাহায্য চাইতে আসবে আর এসব আমার খুবই বিরক্ত লাগে। আমরা এখানে নিজেদের মতো শান্তিতে একা একা থাকার জন্য এসেছিলাম। রিটার হাসি দিয়ে বলে, তাই তো আমি তাদেরকে উপরের গ্যারেজে ছেড়ে দিয়েছি। রাতে ঠান্ডায় থাকলে সকালে মারা যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই পরিবারটাকে ওদের প্রথম দিনই এই জঙ্গলের একটা পরিত্যক্ত গুহার মধ্যে এসে এদের খুবই অদ্ভুত লাগছিল। প্রথম ওদের থাকতে খুবই অসুবিধা হচ্ছিল। রাতের বেলা অতিরিক্ত মশা আর পোকামাকড়ের কামড়ে ওরা ঠিকভাবে ঘুমাতে পারতো না। আর তাছাড়া ওদের মনের মধ্যে সবসময় জঙ্গলি পশুর ভয় লেগে থাকতো। আস্তে আস্তে বেশ কিছুদিনের মধ্যে দিনরাত পরিশ্রম করে আশেপাশের সমস্ত জঙ্গল কেটে ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে তোলে। তারপর বাঁশের সাহায্যে একটা লম্বা পাইপ তৈরি করে ওই ঝর্ণার পানিগুলোকে একটা পরিষ্কার গর্তের ভিতরে সুরক্ষিত করে রাখতে থাকে। ধীরে ধীরে এই মানুষগুলো তাদের কষ্ট কমানোর চেষ্টা করছিল। কিন্তু হাইন্সের স্ত্রী মার্গারেট এখানে একদমই আরাম পাচ্ছিল না। রাতে বন্য প্রাণী আর বড় বড় পোকামাকড়ের আওয়াজ তাকে ঘুমাতে দিত না। রাতে এখানে এত ঠান্ডা বেড়ে যেত যে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়তো। তারা আগুন জ্বালিয়ে অনেক কষ্ট করে পরিবেশটা এখানে বাসযোগ্য করার চেষ্টা করতে থাকে। কিন্তু এই কয়েক মাসে ডক্টর রিটার কিংবা ডোরা কেউই ওদের সঙ্গে একবারের জন্য দেখা করতে আসেনি।
এভাবে চলতে চলতে আগামী কয়েক মাসের মধ্যে তারা নিজেদের থাকার জায়গাটাকে আরো অনেক ভালো এবং সুরক্ষিত করে তোলে। একদিন মার্গারেট হাইন্সকে বলে সে প্রেগনেন্ট। এই খবর শুনে হাইন্স খুব খুশি হয়, কিন্তু মার্গারেট খুশি ছিল না, কারণ এমন পরিবেশে সে এই শিশুকে জন্ম দিতে চায়নি। পরের দিন দেখা যায় দুজনেই পাহাড়ের জঙ্গলে খাবারের খোঁজে বের হয়। তখন দূর থেকে গুলির শব্দ শোনা যায়। ডক্টর রিটার তার দূরবীন দিয়ে দেখে যে আরও কিছু লোক তাদের দ্বীপে এসেছে, যেটা দেখে সে অনেক রেগে যায়, কারণ সে এই দ্বীপে একা একা জীবন কাটাতে চেয়েছিল। আর এখানে যে মানুষগুলো এসেছে তাদের লিডার হচ্ছে এলোইজ নামের এই মেয়েটা। ওর সাথে এখানে এসেছিল রুডলফ আর রবার্ট নামের দুজন বন্ধু। আর এই লোকটা হচ্ছে ওদের একজন কাজের লোক, এনার নাম হচ্ছে ম্যানুয়াল। ওরা নিজেদের সাথে করে অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছিল, আর তার সাথে অনেক খাবার দাবারও এনেছিল। দেখে মনে হচ্ছিল তারা এখানে ছুটি কাটানোর জন্য এসেছে। এলোইস তার দুই বন্ধুকে সাথে নিয়ে ডক্টর রিটারের সঙ্গে দেখা করার জন্য সরাসরি তার বাড়িতে চলে যায়। এলোইস ডক্টর রিটারের স্ত্রীর সাথে দেখা করে বলে সে এক রাজ পরিবারের মানুষ, আর আমি খবরের কাগজে ডক্টর রিটারের চিঠি পড়ে এই দ্বীপের সম্পর্কে জানতে পেরেছি। সেই চিঠিগুলো পড়ে এই দ্বীপটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি ঠিক করেছি আমি এখানে একটা বিলাসবহুল রিসোর্ট বানাবো। এইখানে পৃথিবীর সমস্ত জায়গা থেকে বড়লোক এবং কোটিপতিরা ছুটি কাটানোর জন্য আসবে। এটা শুনে ডক্টর রিটার অবাক হয়ে গিয়ে বলে, তোমার কি মনে হয় এইখানে রিসোর্ট বানালে আদৌ কি কোনো মানুষ ছুটি কাটানোর জন্য আসবে? তখন এলোয়েস বলে, আপনি হয়তো জানেন না আপনার লেখা চিঠিগুলোর কারণে আপনি এবং আপনার এই দ্বীপটা কতটা জনপ্রিয় হয়ে উঠেছে। আর এখন আপনার কারণে আমার এই হোটেলটা তৈরি হয়ে গেলে এখানে মানুষের থাকার জন্য লম্বা লাইন পড়ে যাবে। এলোয়েজের মুখে প্রশংসা শুনে ডক্টর রিটার খুব বেশি খুশি হয়ে যায়। এরপর রিটার ওকে জিজ্ঞেস করে, তোমরা এখন কোথায় থাকবে? ওরা বলে, আমরা সমুদ্রের কাছে ক্যাম্পিং করার প্ল্যান করেছি। এটা শুনে রিটার বলে, ওখানে তো খাবার পানি নেই, আমি তোমাদের জন্য একটা ভালো জায়গার সন্ধান দিচ্ছি যেখানে তোমরা খাওয়া দাওয়া করার জন্য পরিষ্কার পানি পেয়ে যাবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এলোইস আর তার বন্ধুরা একটা ছোট পুকুরে গোসল করছে আর মজা করছে। এটা দেখে হাইন্স আর তার স্ত্রী দ্রুত ছুটে আসে এবং তাদের উপর রেগে গিয়ে পুকুর থেকে বের হতে বলে। এরপর তারা বলে যে এই পুকুরটা তারা বানিয়েছিল এবং এখানে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে, আর এটাই ছিল তাদের একমাত্র পানির উৎস। এলোইস তাদের কাছে ক্ষমা চাই আর বলে, আমি এটা জানতাম না, দুঃখিত। সে নিজেকে পরিচয় করায় এবং বলে, এখন থেকে আমরা তোমাদের প্রতিবেশী। আমি এই দ্বীপে একটা বড় রিসোর্ট বানাতে চাই যেখানে শুধু ধনী মানুষরাই আসবে। আর এই প্রকল্পের ইঞ্জিনিয়ার রুডলফ আর রবার্ট এখানে এসেছে আমার বডিগার্ড হিসেবে। এই কথাগুলো শুনে হাইন্স আর মার্গারেট দুজনে খুবই অবাক হয়ে যায়। এরপর এলোইস তাদেরকে কিছু চিঠি দেয় এবং বলে যে এই চিঠিগুলো আপনাদের দেশ থেকে আপনাদেরকে পাঠানো হয়েছে, আর এখানে আসার সময় আমাদের জাহাজের ক্যাপ্টেন এগুলো আমাদের কাছে পাঠিয়েছে। এর মধ্যে বেশ কিছু চিঠি আপনাদের এবং বাকি বেশ কিছু চিঠি ডক্টর রিটারের জন্য পাঠানো হয়েছে। আপনারা ডক্টর রিটারের চিঠিগুলো একটু ওনার কাছে পৌঁছে দিবেন। এই কথা বলে এলোইস ওখান থেকে চলে যায়। এরপর হাইন্স লক্ষ্য করে ওদের সমস্ত চিঠির খামগুলো আগে থেকেই খোলা ছিল। তারপর হাইন্স যখন সেই চিঠিগুলো ডক্টর রিটারকে দেয় তখন ডক্টর রিটার দেখে ওই চিঠিগুলো ইতিমধ্যেই খোলা। সে রেগে ওঠে এবং বলে, এলোইস তো সরাসরি আমাকে এই চিঠিগুলো দিতে পারতো। এটা শুনে হাইন্স বলে, আমি বুঝতে পারছি না, এলোইস যেহেতু আমার আগে আপনাদের সঙ্গে দেখা করেছে তাহলে আপনাদের চিঠিগুলো আপনাদের কাছে না দিয়ে ওই খোলা চিঠিগুলো আমাদের কাছে কেন দিল? এরপর ডক্টর রিটার বলে, এলোইস হয়তো বা আমাদের দুই পরিবারের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে যাতে আমার এই খোলা চিঠিগুলো দেখে তোমাদের সাথে ঝগড়া করি। এরপর হাইন্স রেগে এলোইসের কাছে গিয়ে বলে, ওই চিঠিগুলো আমাকে দেওয়ার কি দরকার ছিল? তুমি কি আমাদের মধ্যে ঝগড়া করাতে চাচ্ছ? তখন এলোইস বলে, ঝামেলা তো ডক্টর রিটারই প্রথমে শুরু করেছে। সে তোমাদের আর আমাদের মধ্যে ঝগড়া করানোর জন্য তোমাদের জলাশয়ের ঠিকানা আমাদেরকে দিয়েছে, আর আমরা না জেনে সেখানে মজা করতে শুরু করেছিলাম। হাইন্স এটা শুনে চুপ হয়ে যায়, কারণ সে আগেই জানতো ডক্টর রিটার ওদের অনেক সময় বিরক্ত করত। এই ঘটনার কয়েকদিন পর একটা জঙ্গলি পশু ডক্টর রিটারের চাষের ক্ষেতের সমস্ত ফসল এবং সবজি নষ্ট করে দেয়। এই ঘটনায় ডক্টর রিটার আর ডোরা দুজনে খুবই চিন্তায় পড়ে গেছিল, কারণ এই ক্ষেতের ফল এবং সবজি নষ্ট হয়ে যাওয়ার পর এখন ওনাদের কাছে আর খুব বেশি খাবার বেঁচে ছিল না। অন্যদিকে দেখা যায় হাইন্স আর তার স্ত্রী এখানে পাথর জুড়ে একটা বাড়ি তৈরি করেছে। তাছাড়া ওই পাহাড়ের উপরে তারা ফল এবং সবজি চাষ করেছে, আর একই সাথে একটা জঙ্গলি গরুকে ধরে তাকেও বন্দি বানিয়েছে, যার ফলে ওদের প্রতিদিন খাবার দুধেরও ব্যবস্থা হয়ে গেছিল। এছাড়া হাইন্স মাঝে মাঝে জঙ্গলে গিয়ে বিভিন্ন রকম পশু শিকার করে নিয়ে আসতো খাওয়ার জন্য। এখন এই দ্বীপের মধ্যে এরা বেশ ভালোভাবেই থাকতে শিখে গিয়েছিল। এভাবে চলতে চলতে আরো কয়েক মাস কেটে গিয়ে শীতকাল চলে গিয়ে বসন্তকাল চলে আসে। এখন চারিদিকের পরিবেশ বেশ ভালোই গরম হয়ে গেছিল। এর কিছুদিন পর এলোইস আর তার বন্ধুরা হাইন্সদের বাড়ির কাছে আসে আর বলে, এখন শীতকাল শেষ হয়ে যাওয়ার কারণে নিচে সমুদ্র পাড়ে প্রচুর গরম হয়ে গেছে। অতিরিক্ত গরমের কারণে আমরা কোনোভাবেই ওখানে থাকতে পারছি না, তাই আমরা পাহাড়ের উপরে এই ঠান্ডা পরিবেশে চলে এসেছি। তাছাড়া এলোইস এও বলে যে আমরা তোমাদের একদমই বিরক্ত করব না, আর যখন আমাদের রিসোর্ট তৈরি হয়ে যাবে তখন আমরা এখান থেকে চলে যাব, আর তোমাদের জলের উৎসটাও আমরা খুব বেশি ব্যবহার করব না।
কারণ খুব শিগগিরই রুডলফ এখানে নতুন জলের উৎস খুঁজে বের করবে। যাই হোক, এখানে এলোইস মার্গারেটকে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন করে ওর আর হাইন্সের মধ্যে ঝামেলা বাঁধাতে চাচ্ছিল। এরপর মার্গারেট একটু রেগে গিয়ে বলে, এই মুহূর্তে আমি প্রেগনেন্ট আর কিছুদিন পর আমাদের বাচ্চা হতে চলেছে, তাই আমি এখন নিজের পরিবারের সাথে একটু শান্তিতে থাকতে চাই। অন্যদিকে দেখা যায় ওই জঙ্গলি পশুটা ওনাদের সমস্ত চাষের সবজি নষ্ট করে দেওয়ার পর এখন ওনাদের কাছে আর খাওয়ার মতো তেমন কোনো জিনিস বাকি ছিল না, যে কারণে ডক্টর রিটার বাধ্য হয়ে হাইন্সদের পরিবারের কাছে আসে সাহায্য চাওয়ার জন্য। এই কয়েক মাসের মধ্যে ডক্টর রিটার এই প্রথমবার ওনাদের বাড়িতে আসলেন। এখানে হাইন্সদের নতুন বাড়ি, সুন্দর পানির ব্যবস্থা, চাষের জমি দেখে উনি খুবই অবাক হয়ে যায়। এখানে ওদের এত উন্নতি দেখে ডক্টর রিটার মনে মনে খুবই হিংসা করতে শুরু করে। যাই হোক, এরপর রিটার কয়েকটা মুরগির বাচ্চার বিনিময়ে হাইন্সের কাছ থেকে ওর একটা শিকার করা পশুর অনেকখানি মাংস নিয়ে যায়। এরপর রাতের বেলা ডক্টর রিটার যখন ওই মাংসটা পুড়িয়ে খাচ্ছিলেন, সেটা দেখে তার স্ত্রী ডোরা খুবই রেগে যায়। আসলে এই দ্বীপে আসার পর থেকে ওরা দুজন পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছিল, কিন্তু এখন এত বছর পর হঠাৎ করে ডক্টর রিটারকে মাংস খেতে দেখে ডোরা খুবই অবাক হয়ে যায়, আর এই জিনিসটা ওর একদমই পছন্দ হয় না। অন্যদিকে দেখা যায় রুডলফ দিনরাত পরিশ্রম করে খোঁড়াখুড়ি করে পানির সন্ধান করতে থাকে, কিন্তু এখানে সে কোনো জলাশয় খুঁজে পায় না, আর এতে সে খুবই বিরক্ত হয়ে পড়ে। আর তাছাড়া সে একা একা কাজ করার কারণে মাঝে মাঝে খুবই রেগে যায়। আর অন্যদিকে এলোইস আর রবার্ট মজা করে বেড়াচ্ছে। সে একদিন এতটাই রেগে যায় যে এলোইস আর রবার্টের ব্যক্তিগত সময়ে ঢুকে তাদের উপর রেগে যায়। সে এলোইসকে বলে, তুমি সবসময় পাগল ছিলে আমাকে এখানে আনার জন্য, তুমি কোনো পরিকল্পনা না করেই আমাদেরকে এখানে নিয়ে এসেছো। আমি একজন ইঞ্জিনিয়ার, তুমি শুধু শুধু আমাকে এখানে টেনে এনে আমার সময় নষ্ট করছো। আর এখানে কোনো খাবার, পানি বা চাষের জমিও নেই, আর না আছে আমাদের হোটেল, আর আমরা এখন এই দ্বীপের মধ্যে ফেসে গেছি শুধুমাত্র তোমার ভুলের কারণে। এলোইস রুডলফের এইসব কথা শুনে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে পাশের একটা জঙ্গলে চলে যায়, আর ওখানে তার সঙ্গে হাইন্স আর মার্গারেটের ছেলে হ্যারির দেখা হয়। এখানে এলোইসকে কাঁদতে দেখে হ্যারি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর হ্যারির সাথে কথা বলতে বলতে এলোইস জানতে পারে হ্যারিদের ঘরের মধ্যে বেশ কিছু টিনের কৌটার মধ্যে খাবার রাখা আছে। এই খবরটা জানার পর এলোইস সেই খাবারগুলোকে চুরি করার প্ল্যান করে। এই ঘটনার পরের দিন যখন হাইন্স আর হেনরি জঙ্গলে শিকার করার জন্য গিয়েছিল, তখন মার্গারেট বাড়িতে পুরোপুরি একা ছিল, আর এই সুযোগে রবার্ট আর ম্যানুয়াল তাদের বাড়ির পাশে লুকিয়ে লুকিয়ে মার্গারেটের উপর নজর রাখছিল। আসলে এরা দুজন মার্গারেটের ঘরে রেখে দেওয়া খাবারগুলো চুরি করতে চাচ্ছিল। এদিকে দেখা যায় আজ মার্গারেটের পেটে অদ্ভুত ব্যথা শুরু হয়েছে। সে বুঝতে পারে এখন তার বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে এসেছে। সে জোরে জোরে হাইন্সকে ডাকতে থাকে, কিন্তু হাইন্স কাছে ছিল না। সে বাইরে বেরিয়ে সবাইকে সাহায্যের জন্য চিৎকার করে ডাকতে থাকে। এদিকে এরা দুজন লুকিয়ে থাকে, কিন্তু তারা কোনো সাহায্য করতে আসে না। মার্গারেট এখান থেকে বেরিয়ে এলোইসের তাঁবুতে সাহায্যের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেয়। পিছন থেকে দেখা যায় সুযোগ পেয়ে তারা মার্গারেটের বাড়িতে ঢুকে ওদের সে রেখে দেওয়া খাবারগুলো চুরি করতে থাকে। অন্যদিকে দেখা যায় মার্গারেট এলোইসের তাঁবুর সামনে এসে তাদের সবাইকে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু এলোইস মার্গারেটের কষ্টের চিৎকার শুনেও তাঁবু থেকে বের হয় না, কারণ সে মার্গারেটকে কোনো রকম সাহায্য করতে চায়নি। এরপর মার্গারেট ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে রবার্ট আর রুডলফ লুকিয়ে পড়ে সেই চুরি করা খাবারগুলো নিয়ে। মার্গারেটের এখন আর কোনো উপায় ছিল না, সে মাটিতে সংবাদপত্র বিছিয়ে দেয়। এরপর সে একাই বাচ্চা প্রসব করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর এদিকে এরা দুজন গোপনে গোপনে ওকে দেখছিল। এরপর হঠাৎ করে ওদের গরুটা অনেক আওয়াজ করতে শুরু করে। এরপর মার্গারেট যখন বাইরে এসে গরুটাকে দেখতে যায়, তখন ওরা দুজন সব খাবার দাবার চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর যখন মার্গারেট গোয়াল ঘরের কাছে যায়, তখন প্রচণ্ড ব্যথায় মার্গারেটের দেহ থেকে রক্ত ঝরতে শুরু করে, আর রক্তের গন্ধ পেয়ে অনেকগুলো বুনো কুকুর সেখানে আক্রমণ করতে চলে আসে। একে তো পেটের তীব্র ব্যথা, তার উপর হিংস্র কুকুরের আক্রমণ, সব মিলিয়ে মার্গারেট প্রচণ্ড অসহায় হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় ওই খাবারগুলো দেখে এলোইস খুব রেগে গিয়েছিল। সে বলতে থাকে, তোমরা যে অল্প পরিমাণে খাবার নিয়ে এসেছো তা তো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন ওদের চাকর ম্যানুয়াল বলে, তুমি খাবারের চিন্তা পরে করো, ওইদিকে মার্গারেটের বাচ্চা হতে চলেছে, আর এখন ও প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আমার মনে হয় এই অসহায় অবস্থায় আমাদের ওকে সাহায্য করা উচিত। এটা শুনে রুডলফ ও ম্যানুয়ালের কথায় সম্মতি জানায়। তখন এলোইস খুব রেগে গিয়ে বলে, তোমরা এখানে আমাকে সাহায্য করার জন্য এসেছো, তাই আমার আদেশের বাইরে তোমরা কেউই এই ঘর থেকে বাইরে বেরোবে না। মার্গারেট একাই নিজের সমস্যার সমাধান করে নেবে। অন্যদিকে দেখা যায় অনেক কষ্টে মার্গারেটের বাচ্চাটা জন্ম নিয়েছে, আর ওই জঙ্গলি কুকুরগুলো ওর দিকে এগিয়ে এসে বাচ্চাটাকে আক্রমণ করতে চাচ্ছিল। তবে ভাগ্যবশত খারাপ কিছু হওয়ার আগেই হাইন্স আর তার ছেলে সেখানে চলে আসে, এবং সময় মতো তারা সব কুকুরগুলোকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। এরপর হাইন্স এগিয়ে গিয়ে দেখে তার ছেলে সুস্থ আছে, কিন্তু মার্গারেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই বাচ্চাটা জন্ম নেওয়ার পরেও ওর পেটে প্রচণ্ড ব্যথা করছিল। এরপর হাইন্স দৌড়ে ডক্টর রিটারের কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু ডক্টর রিটার তাকে কোনোভাবেই সাহায্য করতে চাচ্ছিল না। হাইন্স তখন ভেঙে পড়ে।
তার অবস্থা দেখে ডক্টর রিটারের স্ত্রী তাকে সাহায্য করতে বলে। তখন ডক্টর রিটার হাইন্সের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। এরপর ডক্টর রিটার যখন মার্গারেটের কাছে পৌঁছায়, সে দেখে ওর অবস্থা আরও খারাপ হয়ে গেছে আর ওর প্লাসেন্টা এখনও শরীরের ভেতরেই আছে। সেটা বের করার জন্য সে হাইন্সকে চামচ আর গরম পানি দিতে বলে। এই দুইটার সাহায্যে সে মার্গারেটের অপারেশন করে আর এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার কারণে শেষ পর্যন্ত মার্গারেটের জীবন বাঁচে। অন্যদিকে দেখা যায় এলোইজের যে কাজের লোক ছিল ম্যানুয়াল, সে এলোইসকে জানায় যে ডক্টর রিটার মার্গারেটের চিকিৎসা করেছে। এটা শুনে এলোইস খুবই রেগে যায় এবং বলতে থাকে, তুমি কেন ডক্টর রিটারকে আটকাওনি? এখন তো ওদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যাবে। এখানে এলোইজের এরকম অমানবিক কথা শুনে ম্যানুয়াল ওর উপর প্রচণ্ড রেগে যায়। এরপর সে এলোইজের চাকরি ছেড়ে দিয়ে এই দ্বীপ ছেড়ে চলে যায়। এই ঘটনার পরের দিন সকালেই এলোইজ, রুডলফ আর রবার্ট এই তিনজন মার্গারেট আর তার বাচ্চাকে দেখার জন্য চলে যায়। এলোইজ বলে, কালকে যখন তোমার বাচ্চার ডেলিভারি হচ্ছিল তখন আমরা কেউই ক্যাম্পের কাছে ছিলাম না, সেজন্যই আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারিনি। তবে তোমার এই বাচ্চা হওয়ার আনন্দে আমি একটা পার্টি দিতে চাই, যেখানে আমি তোমাদেরকে আর ডক্টর রিটারের পরিবারকে দাওয়াত দিতে চাচ্ছি। এর পরের দিন পার্টি চলার সময় এলোইজ সবার সাথে ভালো কথা বলে সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছিল। আর এই সব কিছুর মধ্যে ও নিজের সবার কাছে ভালো থেকে ডক্টর রিটার আর হাইন্সদের পরিবারের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছিল। কিন্তু খুব তাড়াতাড়ি ডক্টর রিটার আর তার স্ত্রী এলোইজের এই কুমতলবের ব্যাপারে বুঝতে পারে, আর সেজন্যই এই পার্টির মধ্যে ডক্টর রিটার আর এলোইসের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এরপর এদের ঝামেলাটা এতটা খারাপ অবস্থায় চলে যায় যে এলোইস খুব রেগে গিয়ে তার বন্দুক বের করে ডক্টর রিটার এবং তার স্ত্রী ডোরাকে এই পার্টি থেকে বের করে দেয়। এখানে এলোইসের এই ভয়ঙ্কর রূপ দেখে হাইন্স আর মার্গারেটও খুব ঘাবড়ে গেছিল। এই ঘটনায় ডক্টর রিটার এতটাই রেগে গিয়েছিল যে সেই রাতেই সে হাইন্সের কাছ থেকে তার শিকার করা একটা বন্দুক কিনে নেয়। আসলে এতদিন থেকে ডক্টর রিটারের কাছে কোনো বন্দুক ছিল না। এখন এলোইস আর ওর বন্ধুদের সঙ্গে লড়াই করার জন্য সে ওই বন্দুকটা কিনেছে নিজের আত্মরক্ষা করার জন্য। এরপর কয়েক মাস কেটে গিয়ে গ্রীষ্মকাল চলে আসে। গরমের কারণে পুরো দ্বীপ শুষ্ক হয়ে গেছে, আর তাছাড়া এখানে পানির তীব্র সংকট দেখা দিয়েছে, আর তার সাথে চারিদিকে খাবারেরও খুবই অভাব দেখা দিয়েছে। এসবের মধ্যে দেখা যায় ডক্টর রিটার মানসিকভাবে একটু ভেঙে পড়েছিল। এখন উনি সারাদিন ধরে অনেক চেষ্টা করেও নিজের নতুন বইয়ের জন্য আর কিছুই লিখতে পারছিল না। অন্যদিকে দেখা যায় এলোইসের কাছেও সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল। তার ইঞ্জিনিয়ার রুডলফ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হাইন্সদের বাড়িতে এসে বলে যে আমি বিগত কিছুদিন ধরে কিছুই খেতে পাইনি, আর সেজন্য এখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। রুডলফের এই কথাগুলো শুনে হাইন্স আর মার্গারেট তাকে খাবার দেয় এবং ভালোভাবে যত্ন নেয়। এটা দেখে রুডলফ বুঝতে পারে যে এলোইস কখনোই তার সঙ্গে এমনভাবে ব্যবহার করেনি। এটা তার ভালো লাগে এবং সে তাদেরকে এলোইস সম্পর্কে সব সত্যি কথা বলতে শুরু করে। সে বলে এলোইস কোনো রাজ পরিবারের মেয়ে নয়, সে একটা সাধারণ আর দরিদ্র ঘরের মেয়ে। তার রাজকীয় ভঙ্গিমা, তার কথা বলার ধরন, জ্ঞান সবকিছুই বই পড়ে শিখেছে। আর ও যে কাপড়গুলো পরে থাকে সেগুলো অনেকের কাছ থেকে ধার নেওয়া। ও একটা ভাষা জীবনযাপন করছে। সে স্বপ্নে নিজেকে রাজকুমারী ভাবত আর বাস্তবেও নিজেকে রাজকুমারী বানাতে শুরু করে। রুডলফ এও বলে যে ওর বাবা মা ওকে ছেড়ে চলে গেছে। এরপর ও প্যারিসের একটা ক্লাবে নাচতে শুরু করে। সেইখানেই ওর পরিচয় হয় রবার্ট আর রুডলফের সঙ্গে। এলোইস ডক্টর রিটারের চিঠিও পড়তো, আর সেখান থেকেই ও এই দ্বীপটার খবর পায় আর রুডলফকে হোটেল বানানোর অজুহাতে এখানে নিয়ে আসে। যাই হোক, এই ঘটনার কয়েকদিন পর দেখা যায় হলিউডের একজন খুব বড় চলচ্চিত্র পরিচালক তার পুরো টিম নিয়ে এই দ্বীপে এসেছে, আর সঙ্গে অনেক খাবার সহ অনেক জিনিসপত্র এনেছে এই দ্বীপের সবার জন্য। সে ডক্টর রিটারকে খুব পছন্দ করত এবং ডক্টর রিটারকে দেখার জন্যই সে এখানে এসেছিল। এলোইস যখন তার আগমনের খবর পায় সে অনেক খুশি হয়, কারণ সে ভেবেছিল এই পরিচালককে নিয়ন্ত্রণ করে সে নিজের সমস্ত স্বপ্ন পূরণ করবে। এলোইস খুব সেজে গুজে ওই পরিচালকের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু ওই মানুষটা এলোইসকে তেমন গুরুত্ব দেয় না, যা এলোইসের একদমই ভালো লাগে না। রাতে দেখা যায় পরিচালক এখানে একটা পার্টির আয়োজন করেছিল। সে ডক্টর রিটারকে ধন্যবাদ জানায়, কারণ সে বিশ্বের জন্য খুব ভালো দর্শন দিয়েছেন এবং একই সাথে তার সাহসিকতাকেও প্রশংসা করে, কারণ সে একলা এই দ্বীপে এসে নিজের জীবন শুরু করেছে। একই সময়ে সে মার্গারেটেরও প্রশংসা করে, কারণ সে এই দ্বীপে প্রথম শিশুর জন্ম দিয়েছে। পার্টি শেষ হয়ে সবাই বাড়ি চলে যায়। তারা চলে গেলে এলোইস জানতে পারে যে তারা এখানে কোনো মুভির শুটিং করতে আসেনি, তারা শুধু পার্টি করতে এসেছে এবং পরের দিন সকাল বেলায় চলে যাবে। এলোইসের হাতে সময় খুব কম ছিল, তাই সে আবার পরিচালকের কাছে গিয়ে তার মোহনীয়তা দেখাতে শুরু করে। পরিচালকে তাকে বলে যে তার কোনো আগ্রহ নেই এলোইসের প্রতি, কিন্তু যখন এলোইস বলে আমি এখানে একাই আছি, আজকের রাতটা আপনি আমার সাথে কাটাতে পারেন, তখন পরিচালক জোরে হেসে বলে এখন বুঝলাম আসলে তুমি কোনো রাজ পরিবারের না, তুমি শুধু রাজ পরিবারের ছদ্মবেশ ধারণ করছো, কারণ যা তুমি করছো রাজ পরিবারের মেয়েরা সেটা করে না।
আর যদি তুমি ভাবো আমি তোমার এই দ্বীপের টিকিট হব তাহলে তুমি খুব ভুল বুঝেছ। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর এলোইস এই সত্যটা অন্য কারো মুখ থেকে শুনে পুরোটা ভেঙে পড়ে। এরপর সে রবার্ট আর রুডলফকে সাথে নিয়ে ওই পরিচালক যে খাবারগুলো এনেছিল সেগুলো চুরি করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। এরপর এলোইস ভাবছিল যদি ডিরেক্টরের সঙ্গে সে থাকতে নাও পারে তাহলে অন্তত ডিরেক্টরের জাহাজে চেপে এই দ্বীপ ছেড়ে দিয়ে নিজের জীবন আবার স্বাভাবিক করে তুলবে। এই ক্ষুধা আর তৃষ্ণার সময়টা থেকে সে দূরে চলে যাবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে জানতে পারে জাহাজ তো আগেই চলে গেছে। সে বিষণ্ণতায় ডুবে যায়। এলোইস ভেঙে পড়ে এইটা ভেবে যে এই পরিচালকই প্রথম ব্যক্তি যে এলোইসকে পাত্তা দেয়নি। এদিকে ডক্টর রিটার জেগে উঠে দেখে যে এলোইস সব খাবারগুলো চুরি করে নিয়ে গেছে যা ওই পরিচালক তাকে দিয়েছিল। ডক্টর রিটার খুব রেগে গিয়ে হাইন্সের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। এই খাবার চুরির কথা শুনে হাইন্সও খুবই রেগে যায়। এরপর ডক্টর রিটার আর হাইন্স মিলে এলোইসের ক্যাম্পে যায় ওদের সেই চুরি করা খাবারগুলো ফেরত আনার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর এলোইস বলতে থাকে যে এই সমস্ত খাবার আমার, আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না। আর এই বিষয়টা নিয়েই ওদের ভেতরে খুব বড় আকারে ঝামেলা শুরু হয়ে যায়। একটা সময় দুই পক্ষই একে অপরকে মারার জন্য বন্দুক উঠায়। তবে খারাপ কিছু হওয়ার আগেই বা কেউ মারা যাওয়ার আগে মার্গারেট সেখানে চলে এসে তাদের ঝগড়া থামায় এবং বলে তোমরা সবাই নিজেদের বাড়িতে চলে যাও। এরপর রিটার যখন বাড়ি ফিরে যায় সে রেগে পাগল হয়ে যাচ্ছিল। সে না পারছিল তার লেখাতে মনোযোগ দিতে, না পারছিল এই দ্বীপে ভালোভাবে বাঁচতে। সে রাগে তার টাইপরাইটার ভেঙে ফেলে। এরপর ডক্টর রিটার নিজেদের ঘরে থাকা শেষ অল্প কিছু খাবারের ক্যান নিয়ে খেতে শুরু করে। এটা দেখে পাশ থেকে ডোরা বলে এই খাবারগুলো তো আমি আমাদের পোষা মুরগির জন্য রেখেছিলাম। আসলে যেহেতু তাদের কোনো সন্তান ছিল না তাই ডোরা নিজেদের পোষা মুরগি এবং গাধাটাকে নিজের সন্তানের মতো ভালোবাসত। কিন্তু ডক্টর রিটারের ওই পোষা প্রাণীগুলোর উপর কোনো ভালোবাসা ছিল না। এই কারণে সে ডোরাকে বলে যে এই ভালো খাবারগুলো আমি খাবো, আর আমাদের যে নষ্ট হয়ে যাওয়া পচা খাবারগুলো আছে সেগুলো তুমি তোমার মুরগিদেরকে দিও। আর এই কথাগুলো বলে উনি এক কোটা নষ্ট হয়ে যাওয়া পচা খাবার ওই মুরগিগুলোকে খেতে দেয়। অন্যদিকে দেখা যায় রুডলফ আবার হাইন্সদের বাড়িতে এসে খাবার খাচ্ছে, কারণ হাইন্স ওকে ভালোবেসে খাবার দিয়েছিল। ঠিক তখনই সেখানে এলোইস এসে রুডলফকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওর সঙ্গে কথা বলতে শুরু করে। এরপর এলোইস তার কাপড়গুলো ফেরত দিয়ে বলে আমি জানি এই দ্বীপের মধ্যে থাকতে তোমার একদমই ভালো লাগছে না। যদি তুমি এখান থেকে যেতে চাও তাহলে যেতে পারো, আমি আর তোমাকে আটকাবো না। এলোইসের এত ভালো ব্যবহার দেখে রুডলফের চোখে অশ্রু এসে গেল। সে এলোইসকে বলল এখান থেকে যাওয়ার আগে কি আমি শেষবারের মতো তোমার কোনো সাহায্য করতে পারি? রুডলফের এই কথাটা শুনে ওর মুখের দিকে তাকিয়ে এলোইস একটা শয়তানি হাসি আসতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাতের বেলা হাইন্স আর তার স্ত্রী তাদের বাড়িতে ঘুমাচ্ছিল। তখন বাইরে একটা অদ্ভুত শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। তারা ভাবলো হয়তো চোর এসেছে। চোরদের ধরতে বাইরে গেল কিন্তু কাউকে দেখতে পেল না। এমন সময় তারা দেখতে পায় ওদের পাশের ক্ষেতের ভেতর কিছু একটা নড়াচড়া করছে। হাইন্স ভেবেছিল হয়তোবা কোনো একটা জঙ্গলি পশু হবে, তাই সে ওই ঝোপের ভেতরে গুলি চালিয়ে দেয়। এরপর আলো নিয়ে তারা ওই ঝোপের ভেতরে গিয়ে দেখতে পায় যে সেখানে ডক্টর রিটারের স্ত্রী ডোরার পোষা গাধাটা পড়ে আছে। আসলে হাইন্স এই গাধাটাকে জঙ্গলি পশু মনে করে ভুলবশত গুলি করে মেরে ফেলেছিল। এটা দেখে হাইন্স প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ডোরা যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে হাইন্স আর মার্গারেটের উপর প্রচণ্ড রেগে যাবে। যাই হোক, এরপর হাইন্স মার্গারেটকে বলে যে আমরা যেন এই বিষয়টা কাউকে না বলি। এরপর আমরা দেখতে পাই পাশেই একটা ঝোপের মধ্যে রুডলফ লুকিয়ে লুকিয়ে এই পুরো ঘটনাটা দেখছিল। পরের দিন সকালে ডক্টর রিটারের স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পায় তার সব মুরগি অসুস্থ আর তার গাধাটাও নিখোঁজ। আসলে আগের দিন ডক্টর রিটার যে পচা খাবারটা মুরগিগুলোকে খেতে দিয়েছিল সেটার কারণেই মুরগিগুলো অসুস্থ হয়ে পড়েছে। এরপর ডোরা হাইন্সদের বাড়িতে এসে জিজ্ঞেস করে তারা কি তার পোষা গাধাটাকে কোথাও দেখেছে কিনা। কিন্তু হাইন্স স্পষ্টভাবে অস্বীকার করে যে সে তার গাধাটার ব্যাপারে কিছুই জানে না। এটা শুনে ডোরা অতিরিক্ত চিন্তা করতে করতে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়, যেটা দেখে হাইন্স ডোরাকে তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর ডোরা যখন বিশ্রাম নিচ্ছিল তখন হাইন্স ডক্টর রিটারকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে সব ঘটনা খুলে বলে। হাইন্স বলে তোমাদের গাধাটা কাল রাতে আমাদের চাষের ক্ষেতের মধ্যে লুকিয়েছিল, আর আমি সেটাকে জঙ্গলি পশু ভেবে ভুল করে গুলি করে মেরে ফেলেছি। এটার জন্য আমি খুবই দুঃখিত। এটা শুনে প্রথমে ডক্টর রিটার খুবই রেগে যায়। এই সময় তারা লক্ষ্য করে ওদের বাড়ির পাশেই একটা ঝোপের মধ্যে রুডলফ লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে তারা বুঝে যায় যে গাধাটা মারার পেছনে এলোইসের হাত আছে। এলোইস এই দুই পরিবারের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য ইচ্ছা করেই এই কাজটা করেছে। এরপর এরা দুজন প্রচণ্ড রেগে গিয়ে এলোইসের ক্যাম্পের দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার পথে তারা দেখতে পায় রুডলফ অসহায় অবস্থায় পড়ে আছে। এরপর ওরা যখন রুডলফকে মারার হুমকি দেয় তখন রুডলফ সত্যটা খুলে বলে যে এলোইসের আদেশেই সে ওই গাধাটাকে চুরি করে হাইন্সদের বাড়ির পাশে রেখে এসেছিল, যাতে ওই গাধাটাকে মারার পর তোমাদের দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আর এলোইস বলেছিল এই কাজটা করে দিল ও আমাকে এই দ্বীপ থেকে যেতে দিবে। এই কথাটা বলেই সে কান্নায় ভেঙে পড়ে।
রুডলফের এই কথাগুলো শোনার পর ডক্টর রিটার আর হাইন্স রুডলফকে ক্ষমা করে দিয়ে তাকে নিজেদের দলে নিয়ে নেয়। এরপর এরা তিনজন মিলে এলোইজের উপর প্রতিশোধ নিতে যায়। সেখানে পৌঁছে তারা চিৎকার করে এলোইজকে বাইরে আসতে বলে, কিন্তু এলোইজ বাইরে বের হয় না। তার বদলে প্রথমে রবার্ট বের হয় এবং সঙ্গে সঙ্গেই তাদের উপর আক্রমণ করে। সে একাই এদের তিনজনকে মেরে কাবু করে ফেলেছিল। এরপর সে রুডলফকে একটা চাকু দিয়ে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই হাইন্স পেছন থেকে তাকে গলা ধরে টেনে উঠিয়ে দূরে সরিয়ে নেয় এবং একটা পর্যায়ে ছুরিকাঘাত করে তাকে মেরে ফেলে। সে মারা যাওয়ার সাথে সাথেই এলোইস বাইরে বেরিয়ে এসে একটা নতুন নাটক শুরু করে। সে বলে, রবার্ট আমাকে মারতো আর জোর করে নিজের উপর চাপ দিত। আমি যা কিছু করতাম সব তার নির্দেশেই করতাম। সে হাইন্সকে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস করো, ভালোই হলো তুমি তাকে মেরে ফেলেছো। এখন আমি তোমাদের দুজনকেই আমার রিসোর্টের সমান অংশীদার করব। কিন্তু হাইন্স আর রিটার তার আসল সত্যিটা জানতো, এই জন্য তারা এলোইজের কথা বিশ্বাস করে না। আর ডক্টর রিটার পিছন থেকে গুলি চালিয়ে তাকেও মেরে ফেলে। গুলির আওয়াজ এত জোরে হয়েছিল যে জঙ্গলের মধ্যে থাকা মার্গারেট এই আওয়াজটা শুনতে পেয়েছে। কিন্তু ওই দুইজন লোক ঠিক করলো তাদের স্ত্রীদের কাছে এই অপরাধটা লুকিয়ে রাখবে। এরপর তারা দুইজনের লাশ তুলে নিয়ে গিয়ে পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেয়। তারপর তারা একটা প্ল্যান বানায়। এরপর রুডলফ তাদের বাড়িতে আসে আর মিথ্যা খবর দেয় যে অ্যালোইস আর রবার্ট এই দ্বীপ ছেড়ে চলে গেছে আর যাওয়ার সময় একটা চিঠি রেখে গেছে। মার্গারেট রুডলফের এই কথা বিশ্বাস করে না, কারণ সে জানতো এলোইস কখনোই তার জিনিসপত্র এখানে রেখে যেতে পারে না। আর তাছাড়া আগের দিন ও গুলির শব্দ শুনেছিল। সে হাইন্সকে বলেও দেয় যে সে পুরো সত্যিটা জানে, তারা দুজনেই মারা গেছে আর ডক্টর রিটার ওদের হত্যা করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই রিটারের স্ত্রী, যিনি রিটারের খারাপ হয়ে যাওয়া স্বভাব থেকে খুবই বিরক্ত। তাই সে রিটারকে বলতে থাকে, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, নিজের প্রতিবেশীদের ক্ষতি করার চেষ্টা করছো। এই কথা শুনে রিটার বলে, তুমি কি দেখছো না আজ আমাদের যে খারাপ অবস্থা সেটা কম সম্পদের জন্য, আর সেটার জন্য দায়ী এই প্রতিবেশীরাই। এরপর রিটারের স্ত্রী রাগ করে সেখান থেকে চলে যায় এবং পথে তার মার্গারেটের সঙ্গে দেখা হয়। মার্গারেট বলে, আমি এখন তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, আমি শুনেছি তোমাদের মুরগিগুলো নাকি বিষাক্ত খাবার খেয়ে মারা গেছে, তাই আমি তোমাকে কয়েকটা নতুন মুরগি এবং ডিম উপহার দিতে চাই। কিন্তু ডোরা কোনোভাবেই ওর এই উপহারগুলো নিতে রাজি হচ্ছিল না। এরপর মার্গারেট ডোরাকে বলে, জানো এলোইসের কি হয়েছে? আসলে এলোইস আর তার সঙ্গীকে ডক্টর রিটার খুন করেছে। এটা শুনে ডোরা বলে, আমি বিশ্বাস করি না, রিটার কখনোই মানুষ খুন করতে পারে না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় রুডলফ দুঃখের মেজাজে সমুদ্র তীরে বসে আছে। এরপর সে সমুদ্রে একটা জাহাজ দেখে সঙ্গে সঙ্গে সেই জাহাজটাকে সংকেত দিল নিজের প্রাণ বাঁচাতে। এরপর রুডলফ ওই জাহাজের কাছে সাঁতরে গিয়ে জাহাজের ক্যাপ্টেনকে বলে, তুমি আমাকে ইজাবেল আইল্যান্ডে নিয়ে চলো, তার জন্য আমি তোমাকে $50 দিব। তখন ক্যাপ্টেন বলে, ওই আইল্যান্ডে যেতে গেলে আমাদের স্রোতের উল্টো দিকে যেতে হবে, আর এই মুহূর্তে ওই আইল্যান্ডে যাওয়ার জন্য আমার জাহাজে অতটা ফুয়েল নেই। এটা শুনে রুডলফ বলে, আমার কাছে $200 আছে, তুমি যদি আমাকে ইজাবেল আইল্যান্ডে নিয়ে যাও তাহলে এর সবটাই তোমাকে দিয়ে দেবো। এখন এত টাকার কথা শুনে ক্যাপ্টেন রুডলফের কথায় রাজি হয়ে যায়। রুডলফের খুশির শেষ ছিল না, কারণ 1 বছর পরে সে এই নরক থেকে বের হতে যাচ্ছিল। আর অন্যদিকে দেখা যায় অনেকদিন পর ডক্টর রিটার অবশেষে নিজের বই লেখার জন্য নতুন একটা গল্প খুঁজে পেয়েছিলেন। সে তার স্ত্রীকে ডাকে আর বলে, আজ আমার লেখার জন্য একটা নতুন আইডিয়া এসেছে। এতদিন ধরে আমি যা কিছু ভাবছিলাম তার সবকিছুই ভুল। মানুষ কখনোই শান্তির পথে থাকতে পারবে না। আমরা আদিম যুগ থেকেই শিকার করে আসছি, যুদ্ধ করে আসছি, আমরা আসলেই হলাম একটা হিংস্র জাতি। এখানে ডক্টর রিটারের এই কথাগুলো শুনে ডোরার একদমই পছন্দ হয় না। তাছাড়া ডক্টর রিটারের এই কথাগুলো শুনে ডোরা ভালোভাবেই বুঝতে পারে যে আগের দিন এলোইসকে রিটারই খুন করেছে। এরপর ডোরা তার সামনে খুশি হওয়ার অভিনয় করে বলে, তো আজ আমরা এটা উদযাপন করি। এই উপলক্ষে আমি আমার মুরগির মাংস রান্না করে তোমাকে খাওয়াবো। রিটারও রাজি হয়ে লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপর আমরা দেখি রিটারের স্ত্রী তার মারা যাওয়া অসুস্থ মুরগির মাংস রান্না করে রিটারকে খাওয়ায়। আর রিটার সেই মাংস খেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে, তার মুখ নীল হয়ে যায়, সাথে সাথে তার পেট আর গোটা শরীর ফুলে উঠতে শুরু করলো। অবস্থা খারাপ হয়ে যেতে দেখে তার স্ত্রী দ্রুত হাইন্স ও মার্গারেটকে ডেকে আনে। এরপর তারা এখানে এসে দেখতে পায় ডক্টর রিটারের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে কথা বলতে পারছিল না। ডক্টর রিটারকে দেখে মার্গারেট বুঝতে পারে যে ডোরা ইচ্ছা করেই ডক্টর রিটারকে বিষাক্ত মুরগি খাইয়ে ওনার এই অবস্থা করেছে। সে মৃত্যুর মুখে শেষ কথায় ডোরাকে অভিশাপ দিয়ে মারা গেল। তারপর অনেক মাস কেটে গেল। দেখানো হয় পুলিশ তদন্তের জন্য এসেছে। পুলিশ প্রথমে হাইন্সকে ধরে এবং ওকে একটা চমকপ্রদ খবর জানায় যে রিটার তার পুরনো চিঠিতে হাইন্সকে অ্যালোইসকে হত্যা করার অভিযোগ করেছিল এবং সেই চিঠি সে জার্মানিতে নিজের দেশে পাঠিয়েছিল। এখানে ডক্টর রিটারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হলে সে হাইন্সের বিরুদ্ধে বিবৃতি দেয়। এরপর পুলিশ মার্গারেটকে জিজ্ঞাসাবাদের পর মার্গারেট স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করে এবং বলে হাইন্স কিছু করেনি, বরং ডক্টর রিটার অ্যালোইসকে হত্যা করেছে।
আর ডোরা সেই সব দোষ হাইন্সের উপর চাপাচ্ছে। সে নিজেই তো রিটারের হত্যাকারী। রিটার ওই দিন খাবারের বিষক্রিয়ায় মারা গিয়েছিল, কিন্তু তার খাবারে বিষক্রিয়া হয়েছিল মুরগি থেকে, আর সেই মুরগি ডোরাই ডক্টর রিটারকে খাইয়েছিল। পুলিশ হাইন্সের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে হাইন্স আর তার পরিবারকে এই দ্বীপে রেখে যায় আর ডোরাকে সঙ্গে নিয়ে যায়। আর গল্পের শেষে বলা হয় রিটারের স্ত্রী অর্থাৎ ডোরা বাকিটা জীবন জার্মানিতে কাটিয়েছিল। এরপর 1943 সালে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে তিনি দ্বীপে বাস করার অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছিলেন এবং সেই বইটা খুবই জনপ্রিয় হয়েছিল। ওই বইতে তিনি মার্গারেট আর তার পরিবারের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছিলেন, যার জবাব হিসেবে মার্গারেটও একটা বই লিখেছিলেন। মার্গারেট আর তার পরিবার এই দ্বীপেই থাকতে শুরু করলো, আর শেষমেশ তারা একটা ছোট রিসোর্টও বানালো। সেই রিসোর্টে এখনো পর্যটকরা যায়। এখানে রুডলফের শেষ কথাও বলা হয়। আসলে রুডলফ যে জাহাজে উঠেছিল সেই জাহাজের জ্বালানি শেষ হয়ে গিয়েছিল, যার কারণে সেই জাহাজটা সমুদ্রে হারিয়ে যায় আর তারা দুজনেই সমুদ্রে ভাসতে ভাসতে এই দ্বীপে এসে আটকে পড়ে। আর পরবর্তীতে এই দ্বীপেই এরা দুজন মারা যায়। এরপর আমাদের দেখানো হয় মার্গারেট ওই দ্বীপেই থেকে গিয়েছিল বৃদ্ধ হওয়া পর্যন্ত, আর শেষ পর্যন্ত মার্গারেট 2000 সালে এই দ্বীপেই মারা যায়। আর মুভির শেষে আমাদেরকে ডক্টর রিটার, ডোরা, হাইন্স, মার্গারেট এদের সবার কিছু আসল ফুটেজ দেখানো হয়। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এমন আরও বাস্তব গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।